ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের দিন আমরা ম্যাক্সিমাম টর্কের যে ডেরিভেশন সেটা করেছি, ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন বার করেছি এবং তার উপর বেস করে একটা নিউমেরিক্যাল প্রবলেমও আমরা করেছিলাম। এই পোর্শন থেকে ইন্ডাকশন মোটরে অনেক নিউমেরিক্যাল প্রবলেম আছে যেগুলো পরীক্ষাতে আসে, সেই জন্য প্রত্যেকটা ক্লাসেই আমরা কিছু কিছু করে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করি। আজকের ক্লাসেও আমি তোমাদের একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছি। আমি প্রথমে প্রবলেমটা একটু করে দিই তোমাদের, তোমরা খাতায় এটা লিখে নাও। A 3-phase 400 volt 50 Hz 4-pole induction motor has a star connected stator. এটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। A 3-phase 400 volt 50 Hz 4-pole induction motor has a star connected stator winding. The rotor resistance and reactance are 0.1 ohm and 1 ohm respectively. The full load speed is 1440 rpm. Calculate the torque developed on full load by the motor. Assume stator to rotor turns ratio as 2.1. তাহলে প্রথমে এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে যে যে জিনিসগুলো বলে দিয়েছি তোমাদের, গিভেন প্যারামিটারস যেগুলো দেওয়া আছে সেইগুলোকে একটু লিখে নাও। যেমন ধরো এই যে 400 ভোল্ট, এই 400 ভোল্টটা কোথায় অ্যাপ্লাই করেছো? এটা নিশ্চয়ই স্টেটরে অ্যাপ্লাই করেছো, এবং যেহেতু কিছু বলা নেই সুতরাং ধরে নিতে হবে তোমাকে এটা লাইন ভোল্টেজ। এবং দেখো এখানে লেখা আছে স্টার কানেক্টেড স্টেটর ওয়াইন্ডিং, তার মানে এটা যদি লাইন ভোল্টেজ হয় আর এটা যদি স্টার কানেক্টেড হয় তাহলে ফেজ ভোল্টেজটা √3 দিয়ে ভাগ হবে। সেইভাবে তোমাকে প্রথমে স্টেটরের যে ফেজ ভোল্টেজ সেইটা বার করে নিতে হবে। তাহলে যাই হোক, আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। ই লাইন, E1 লাইন সমান 400 ভোল্ট। F সাপ্লাই ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ 50 Hz। নাম্বার অফ পোল হচ্ছে 4। তাহলে যেহেতু স্টার কানেক্টেড সুতরাং E1 ফেজ যেটা সেটা হবে 400/√3 213.9 ভোল্ট। এবং তোমাকে লাস্টে দেখো দেওয়া আছে অ্যাজিউম স্টেটর টু রোটর টার্নস রেশিও অ্যাজ 2:1, মানে E1/E2 ইকুয়াল টু N1/N2, এটা দেওয়া আছে 2। তাহলে এখান থেকে তুমি কি পাবে? E2 ফেজ মানে পার ফেজের যে রোটর ইনডিউসড ইএমএফ সেটা কি হবে? E1 ফেজ বাই 2, তার মানে 230.9/2 ভোল্ট সমান 115.45 ভোল্ট। আর কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা দেওয়া আছে। রেজিস্ট্যান্স দেওয়া আছে R2 0.1 ওহম, আর রিঅ্যাকট্যান্স পার ফেজ এটা দেওয়া আছে 1 ওহম। আর ফুল লোড স্পিড N ফুল লোড এটা 1440 rpm। এখন আমরা যে ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলো থেকে এই যে F এবং P দেওয়া আছে, এখান থেকে আমরা NS টা বার করে রাখতে পারি। NS হচ্ছে 120F/P। এখানে বসিয়ে দিলে তুমি পাবে 1500 rpm। এখন N ফুল লোড যেটা, N ফুল লোড যেহেতু 1440 rpm, তাহলে ফুল লোড কন্ডিশনে মেশিনের স্লিপ কত সেটা তুমি বার করতে পারবে। সেটা 1500 মাইনাস 1440/1500, এটা হবে 0.04। তাহলে এই ডাটাগুলো আমাদের বেরিয়ে গেল। আর ফাইনালি আমাকে যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য টর্ক ডেভেলপড অন ফুল লোড, মানে ফুল লোড কন্ডিশনে আমাকে টর্কটা বার করতে হবে। টর্কের ইকুয়েশন তো তোমরা আগের দিন শিখেছো, সেইটা বসালেই তোমরা টর্কের ফর্মুলাটা পাবে, বা টর্কের ডেরিভেশন করার দরকার নেই, টর্কের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারলেই হবে। জাস্ট ওই ফর্মুলাটা পুট করতে হবে। ফর্মুলাটা কি ছিল? T = 3/2
2 পাই ns টা ছিল ns/60, কারণ ns টা জেনারেলি আরপিএম এ দেওয়া থাকে, এই জন্য 60 দিয়ে ভাগ করে নিতে হবে। তারপরে s ফুল লোড E2² R2 বাই R2 স্কয়ার প্লাস s ফুল লোড x2 তার হোল স্কয়ার, এত নিউটন মিটার। এখন এখানে সবই দেখো তোমার জানা, ns জানা, পাইটা হচ্ছে 3.14, s ফুল লোড তুমি বার করেছো 0.04, E2 টা তোমার বেরিয়েছে 115.45, R2 টা দেওয়া আছে, সবই দেখো তোমার জানা। এই ভ্যালুগুলো যদি তুমি বসাও তাহলে অনায়াসই তুমি এখানে টি ফুল লোড মানে টর্ক অ্যাট ফুল লোড কন্ডিশন এইটা তুমি পাবে। এইটা আমার ক্যালকুলেশনে যেটা বেরিয়েছে 87.1 নিউটন মিটার। তোমরা একবার এটা ক্যালকুলেট করে দেখে নেবে এই ভ্যালুটা। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল প্রবলেম। এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসে। জিনিসগুলো সহজ, এমন কিছু ব্যাপার নেই, জাস্ট ফর্মুলা বসালাম অঙ্ক হয়ে গেল, কিন্তু ভেতরের জায়গাটা বুঝতে হবে তোমার, যে কোন স্লিপটাকে বসাতে হবে বা কোন ফর্মুলা বসাতে হবে এইগুলো। আজকে এরপরে একটু ছোট থিওরি পার্ট আমি বলবো, যেটা আগের দিনেরই কন্টিনিউয়েশন বলতে পারো। সেটা হলো যে আগের দিন আমরা ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন বার করেছিলাম, রানিং টর্কের, কিন্তু পাশাপাশি আমাদের স্টার্টিং টর্কটাও জানতে হবে, যে স্টার্টিং টর্কের ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি বার করতে চাই তাহলে সেক্ষেত্রে, বা ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক কখন হবে সেই কন্ডিশনটা যদি আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি কন্ডিশন পাওয়া যেতে পারে, এটা আমরা আজকে একটু আলোচনা করব। তাহলে টর্কের যে ইকুয়েশন আমরা পেয়েছিলাম সেই ইকুয়েশনটা আমি আরেকবার তোমাদের এখানে লিখতে বলবো। টর্কের ইকুয়েশনটা কি ছিল একটু খেয়াল করো। টর্কের ইকুয়েশনটা ছিল এরকম, রানিং টর্ক সেটা হলো 3/ωs ইনটু E2² R2, এখানে একটা s ছিল, R2² প্লাস sx2 হোল স্কয়ার। এখানে যদি এটাকে স্টার্টিং কন্ডিশনে আমি আরোপ করতে চাই তাহলে TS1 s টাকে তাহলে 1 করতে হবে, কারণ তোমরা জানো যে স্টার্টিং কন্ডিশনে মেশিনে s1 থাকে। স্টার্টিং কন্ডিশন মানে হচ্ছে যে মুহূর্তে রোটরটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আছে, মানে জাস্ট সুইচটাকে অন করা হয়েছে, রোটর সবে ঘুরতে শুরু করবে, এখনো করেনি, তার মানে সেই সময় এন আর যেটা রোটরের স্পিড সেটা 0, তাহলে ns মাইনাস nr বাই ns, এটাই তো স্লিপের ভ্যালু। সেখানে nrটা যদি 0 বসাও তার মানে স্লিপটা 1 হবে, তাহলে স্টার্টিং কন্ডিশনে স্লিপের ভ্যালু হচ্ছে 1, এটা মনে রাখবে। সেটা যদি এখানে বসিয়ে দাও তাহলে স্টার্টিং টর্কটা তুমি পাবে। s টাকে যদি 1 বসাও সেটা কত হবে, 3E2² বাই ωs ইনটু R2 বাই R2² প্লাস x2²। এটা হলো স্টার্টিং টর্কের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে দেখো স্লিপ বলে কিছু আলাদা কোনো প্যারামিটার নেই। তাহলে এইটাকে যদি আমি এখন ভ্যারি করতে চাই, ধরো এই যে ইকুয়েশনটা লিখেছি এখানে ভ্যারিয়েবল কে, রোটরের ইনডিউসড ভোল্টেজ এটা ফিক্সড, ωs সেটাও ফিক্সড, x2 সেটাও ফিক্সড। তাহলে একমাত্র তুমি স্লিপ রিং মোটর যদি হয় তাহলে বাইরে থেকে রোটর রেজিস্ট্যান্স অ্যাড করতে পারো, আর স্কুইরেল কেজ মোটর হলে এভরিথিং ইজ ফিক্সড, মানে তুমি আর কিছু করতে পারবে না, স্টার্টিং টর্কটা কনস্ট্যান্ট হবে। কিন্তু স্লিপ রিং মোটরে যেহেতু বাইরে থেকে রোটর রেজিস্ট্যান্স ফেজে অ্যাড করা যায়, সেই জন্য সেখানে R2টাকে তুমি ভ্যারিয়েবল ধরতে পারো। তাহলে ইন কেস অফ SRIM স্লিপ রিং ইন্ডাকশন মোটর, R2 is variable. R2 is variable কখন, ডিউরিং স্টার্টিং। রানিং কন্ডিশনে কিন্তু খেয়াল করে দেখো যে আমরা এই বাইরের এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে কেটে দিই, তার মানে তখন কিন্তু আর ভ্যারিয়েবল থাকে না R2। তাহলে অনলি স্টার্টিং টাইমে এই রানিং লিখলাম, এটা স্টার্টিং হবে, তাহলে অনলি স্টার্টিং কন্ডিশনে আমরা R2টাকে ভ্যারিয়েবল ধরতে পারি, কিন্তু রানিং কন্ডিশনে কিন্তু এটা ভ্যারিয়েবল নয়, কারণ তখন R2টা এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কেটে দেওয়া হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি ম্যাক্সিমাইজ করতে চাই
তাহলে dTST বাই dR2 এটাকে জিরো করতে হবে। এটা জিরো মানে কি, এই যে কনস্ট্যান্ট ভ্যালু যেটা আছে সেটা বাইরে চলে যায়। তার মানে এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে এটা হবে, এটা বাইরে চলে গেল, এটাকে ইউ ধরো, এটা ভি ধরো, তাহলে ভি ডিইউ, ভি ডিইউ এটা ডিটি আর2 অফ আর2 মানে 1 মাইনাস ইউ ডিভি মানে এইটার ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভ, এইটা এই পার্টটা তো কনস্ট্যান্ট, মানে আর2 এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে x2 টাকে আমি কনস্ট্যান্ট ধরব, তাহলে শুধুমাত্র এইটুকু হবে, মানে 2r2 হবে। আর নিচে যেটা ভি ছিল সেটা হোল স্কয়ার হবে, এইটা ইকুয়াল টু 0। তার মানে ফাইনালি তুমি কি পেলে, ফাইনালি এই উপরের এই যে অংশটা, এই অংশটা অ্যাকচুয়ালি 0 এর সঙ্গে সমান হবে, নিউমারেটরটা মাইনাস 2r2 স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে x2 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে তুমি কি পাবে, এখান থেকে পাবে r2 ইজ ইকুয়াল টু x2। তার মানে এই কন্ডিশনটা যেটা পেলাম, এই কন্ডিশনটাই হচ্ছে ম্যাক্সিমাম স্টার্টিং টর্কের কন্ডিশন। তুমি খেয়াল করে দেখো রানিং কন্ডিশনে তুমি কি কন্ডিশন পেয়েছিলে, সেখানে পেয়েছিলে r2 ইজ ইকুয়াল টু sx2, কারণ তখন স্লিপ বলে একটা প্যারামিটার ছিল এবং যেটা রোটর রিঅ্যাক্ট্যান্সটাকে নিয়ন্ত্রণ করছিল, কারণ স্লিপের উপর নির্ভর করে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় আমরা জানি, f ড্যাশ ইজ ইকুয়াল টু sf বা fr ইকুয়াল টু sf এরকম পড়েছো তোমরা, এবং রিঅ্যাক্ট্যান্সটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট প্যারামিটার, সেই জন্য সেটাও s দিয়ে গুণ হবে। এই জিনিসগুলো তোমরা শিখেছো এর আগে, তাহলে তফাৎ কিছুই নেই, শুধুমাত্র স্টার্টিং কন্ডিশনে স্লিপটা 1 বলে দেখা যাচ্ছে না এখানে, আর রানিং কন্ডিশনে স্লিপটা থাকবে, সেই জন্য তখন r2 ইজ ইকুয়াল টু sx2 হয়েছিল, বাকিটা সবই সেম। এখন প্রশ্ন হলো যেটা, যে এই যে কন্ডিশনটা আমি পেলাম যে ম্যাক্সিমাম স্টার্টিং টপ পাওয়ার কন্ডিশন, এখন মেশিনে x2 এবং r2 এই দুটোর মধ্যে অরিজিনালি কোনটা বেশি থাকে, কেনই বা বেশি থাকে, এই জায়গাগুলো আমি আগে একবার তোমাদের বলেছিলাম, আর একবার আমি রিপিট করছি, যে নর্মালি মেশিনে মনে রাখবে যে r2 পরিমাণটা কিন্তু খুব কম হয়, রোটর ওয়াইন্ডিং এ এমন ভাবে ডিজাইন করা হয় যেখানে রেজিস্ট্যান্সের পরিমাণটা খুব কম থাকে, ইচ্ছা করেই এটা করা হয়, ভালো কন্ডাক্টর ইউজ করা হয়, মোটা ক্রস সেকশনের তার দেওয়া হয় যাতে রেজিস্ট্যান্সটা কম থাকে। রেজিস্ট্যান্সটা কম রাখার কারণ হচ্ছে যাতে ওহমিক লস বা কপার লস যেটাকে বলি আমরা, সেটা কম হয়, I স্কয়ার R যেটাকে বলি, তাহলে সেই লসটাকে কমানো, মোটরের এফিসিয়েন্সিকে বাড়ানো, এই টার্গেট থেকে কিন্তু আমরা রেজিস্ট্যান্সটাকে খুব মিনিমাম রাখি। তুমি দেখবে যে কোনো অঙ্কতে R2টার যে ভ্যালু দেওয়া আছে আর x2 যে ভ্যালু দেওয়া আছে, x2 এর তুলনায় R2 কিন্তু অনেকটাই ছোট, এরকম ভ্যালু দেওয়া আছে, তার মানে প্র্যাকটিক্যালি R2 is very very less than x2, much much smaller than x2, x2 is much higher। তাহলে এই যে বাইরে থেকে আমরা রেজিস্ট্যান্স অ্যাড করছি, অ্যাড করাতে কি হচ্ছে, এইটা বাড়ছে, এইটা বেড়ে কতটা বাড়াতে পারি আমরা, কি একটা বিশাল রেজিস্ট্যান্স লাগিয়ে দিলি স্টার্টিং টর্ক একটা ম্যাসিভ হয়ে যাবে, তা কিন্তু হবে না। আমরা রেজিস্ট্যান্সটা ততটাই লাগাতে পারি যতক্ষণ না পর্যন্ত এই টোটাল রেজিস্ট্যান্সটা x2 এর সঙ্গে সমান হয়। তার মানে ধরো আমি একটা টর্কের খাতিরে ধরে নিলাম যে এটা 0.1 ওহম আছে আর এইটা আছে 1 ওহম, x2টা 1 ওহম আর r2টা 0.1 ওহম এইরকম রয়েছে, তাহলে আমি আর কতটা রেজিস্ট্যান্স এর সঙ্গে লাগাতে পারি পার ফেজে যাতে আমি স্টার্টিং টর্কটাকে ম্যাক্সিমাম পাই, সেটা ততটাই রেজিস্ট্যান্স লাগাতে পারি যতক্ষণ না পর্যন্ত টোটাল রেজিস্ট্যান্স x2 এর সঙ্গে সমান হচ্ছে। তার মানে আমি আরো 0.9 ওহম লাগাতে পারি, তার মানে 0.9 ওহম লাগালে কি হবে, টোটালটা যোগ করলে 1 ওহম হবে এবং সেটা x2 এর সঙ্গে সমান হবে। কিন্তু এর বেশি যদি রেজিস্ট্যান্স তুমি লাগাও তাহলে কিন্তু তোমার টর্ক ম্যাক্সিমাম তো পাবেই না, বরং আরো কমে যাবে। তার মানে রেজিস্ট্যান্স কতটা তুমি বাইরে থেকে লাগাতে পারো তারও একটা পরিমাপ আছে, এটা কিন্তু যেমন তাই নয়। এই জায়গাটা তুমি ইকুয়েশন থেকেও কিছুটা টের পাবে। ধরো অরিজিনালি আমরা ধরে নিলাম যে রেজিস্ট্যান্সটা রিঅ্যাক্ট্যান্সের তুলনায় একটু লো, ধরো আমি ধরলাম 0.01 ওহম রেজিস্ট্যান্স, ভেরি ভেরি লো। একটা রেজিস্ট্যান্স যদি 0.01 ওহম হয় তার মানে দ্যাট ইজ ভেরি লো, 0.01 ওহম, আর সেই তুলনায় x2টাকে হয়তো ধরলাম 0.1 ওহম, মানে এর 10 গুণ, আরো বেশিও ধরতে পারি। এখন এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে কি দাঁড়াবে, এটাকে স্কোয়ার করলে দাঁড়াবে 0.301, তার মানে বুঝতেই পারছো যে এটা আরো কমে গেল। তার মানে একটা ছোট ভ্যালু যেটা একের থেকে অনেক ছোট, তাকে যদি আবার স্কোয়ার করো তাহলে সেটা আরো ছোট হয়ে যায়, এবং তখন তুমি বলতে পারো
যে সেটা x2 স্কয়ারের তুলনায় r2 স্কয়ারটা নেগলিজিবল হয়ে যাবে। তার মানে এই r2 স্কয়ার প্লাস x2 স্কয়ার এই যে ভ্যালুটা আমি লিখেছি, এই ভ্যালুটাতে r2 স্কয়ারটা লেখাও যায় না লেখাও যায়। তার মানে x2 স্কয়ারটা এতটাই বড় এর তুলনায়, r2 স্কয়ারের তুলনায়, যে x2 স্কয়ার প্লাস r2 স্কয়ার লেখাও যায়, x2 স্কয়ার শুধু লেখাও তাই। মানে এইটার কোনো মূল্যই থাকবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, এইটা যদি তুমি বাদ দিয়ে দাও ধরো ইকুয়েশন, তাহলে কি হলো, তাহলে বাকি প্যারামিটারগুলো সবই কনস্ট্যান্ট, তখন টিএসটিটা ভ্যারি করবে r2 সাথে। এই উপরে একটা r2 আছে, এটা কিন্তু তুমি বাদ দিতে পারবে না, এটা তো গুণের আকারে আছে। কোনো একটা জিনিস যখন যোগের আকারে থাকে খুব ছোট হলে সেটা বাদ দেয়, নেগলেক্ট করে, কিন্তু যখন গুণের আকারে থাকে তখন যদি তুমি বাদ দিয়ে দাও তার মানে সেটা তো একটা ম্যাসাকার হয়ে যাবে। কারণ ছোট জিনিস দিয়ে যখন তুমি কাউকে গুণ করছো তখন সেটা কিন্তু টোটালটাই অনেক ছোট হয়ে যায়, তার মানে তার যথেষ্ট গুরুত্ব আছে, সেটাকে বাদ দেওয়া যায় না। তাহলে গুণের ফর্মে কোনো কিছু থাকলে নেগলেক্ট করা যায় না, আর যোগের ফর্মে যদি থাকে তাহলে খুব ছোট হলে নেগলেক্ট করা যায়। এই জিনিসটা তোমরা মনে রাখবে, এইটা অনেক ছেলে গুলিয়ে ফেলে যে r2 স্কয়ারটা স্যার এখানে বাদ দিয়ে দিলেন, তাহলে এখানে r2টাকে রাখলেন কেন, এরকম প্রশ্ন করে। প্রশ্নটা খুব জাস্টিফিকেশন আছে কোশ্চেনে, কিন্তু আমি কেন বাদ দেওয়া যায় না সেই জায়গাটা আমি তোমাদের বোঝাতে পারলাম আশা করি। যে r2টা এখানে গুণের আকারে আছে আর এখানে যোগের আকারে আছে, যোগের আকারটা বাদ দিতে পারো, গুণের আকারটা বাদ দেওয়া যায়। তাহলে যদি বাদ দেওয়া না যায় তাহলে সরাসরি r2 সঙ্গে ভ্যারি করবে, এটা বলা যেতে পারে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে রোটর রেজিস্ট্যান্স যত বাড়াবো প্রথম দিকে স্টার্টিং টর্কটা বাড়বে, এরপরে যখন একটা টাইমে গিয়ে r2টা x2 সঙ্গে সমান হয়ে যাবে তখন তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবে। তার মানে প্রথমে এখানে ছিল, আস্তে আস্তে তুমি রোটর রেজিস্ট্যান্স বাড়িয়ে তুমি কি করলে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেলে, মানে বাইরে থেকে রেজিস্ট্যান্স লাগানোর ফলে স্টার্টিং টর্কটা বেড়ে এইখানে চলে গেল। এবার যদি তুমি মনে করো আরো রেজিস্ট্যান্স বাড়াবো তাহলে কি আরো বাড়বে, সেই জায়গাটাতে আমি আসতে চাইছি। আরো যদি বাড়াও তখন দেখা যাবে যে r2 স্কয়ারটা তখন আর নেগলিজিবল নয়, কারণ সে তো অলরেডি x2 স্কয়ারের সঙ্গে সমান হয়ে গেছে। তার মানে x2 স্কয়ারের সাপেক্ষে তখন r2 স্কয়ারকে কিন্তু আর নেগলেক্ট করা যাবে না, কেননা তখন এরপরে যদি আরো r2 বাড়াও তার মানে সে তো x2 স্কয়ারকে ছাড়িয়ে যাবে, বুঝতেই পারছো সেটা। তার মানে তখন নেগলেক্ট করা যাবে না, তার মানে এটা থেকে যাবে। তাহলে এটা যদি থেকে যায় এবং তুমি চিন্তা করো যে এটাকে তুমি বাড়িয়ে যাচ্ছ r2টাকে, x2টাকে কিন্তু বাড়াচ্ছ না, তার মানে একটা টাইমে গিয়ে কি হবে, x2 স্কয়ারটাই নেগলিজিবল হয়ে যাবে। তখন কি হবে, উপরে r2 আছে আর নিচে r2 স্কয়ার আছে, তার মানে তখন টিএসটিটা রোটর রেজিস্ট্যান্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। কারণ এরপরে যদি তুমি আরো রেজিস্ট্যান্স বাড়িয়ে যাও তাহলে দেখা যাবে যে টর্কটা বাড়ার বদলে আরো কমতে থাকছে। তার মানে ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করে যাওয়ার পরে আর রেজিস্ট্যান্স কিন্তু বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু টর্ক কমে যাবে। এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটা কনসেপচুয়ালি দ্যাট ইজ ভেরি ভাইটাল। আশা করি তোমরা বুঝেছো। এরপরে এই রিলেটেড একটা অঙ্ক আমরা করব, এই রিলেটেড মানে অ্যাকচুয়ালি টর্ক রিলেটেড, এবং এখানে কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এরপরে আমি তোমাদের একটা অঙ্ক করাচ্ছি। তাহলে এই নিউমেরিক্যাল প্রবলেমটা এখন তোমাকে সলভ করতে হবে। আমি জাস্ট একটু রিডিং করে দিচ্ছি, তোমরা খাতায় টুকে নাও এটা। এ 400 ভোল্ট 4 পোল 3 ফেজ 50 হার্জ star connected induction motor has a rotor resistance and reactance per phase equal to 0.01 ohm and 0.1 ohm respectively. Determine 1 number starting torque, 2 number slip at which maximum torque will occur, 3 number speed at maximum torque, 4 number maximum torque, 5 number full load torque if full load slip is 4%. Assume ratio of stator to rotor turns is 4. তাহলে এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে। এখানে যেগুলো বলে দিয়েছে সেগুলো একটু লিখে নিই আমরা। এই 400 ভোল্ট এটা আমরা আগের অঙ্ক দিয়ে করলাম, এটা হচ্ছে U1 লাইন 400 ভোল্ট। তাহলে U1 ফেজ কত, √3 দিয়ে ভাগ হবে, 230.9 ভোল্ট মানে 400/√3। 4 পোল 50 হার্জ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নেবে যে এটা স্টার কানেক্টেড আছে না ডেল্টা কানেক্টেড আছে। স্টার কানেক্টেড থাকলে √3 দিয়ে ভাগ করবে, আর ডেল্টা কানেক্টেড থাকলে কিন্তু কোনো ভাগ হবে না, সরাসরি ওই লাইনটাই ফেজ হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবে। আর
পোল সংখ্যা দেওয়া আছে 4 আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। তাহলে এখান থেকে তুমি অনায়াসই এনএস টা বার করতে পারবে। এনএস টা আগে বার করলে, তুমি আগের অঙ্কতে যেরকম ভাবে বার করলে সেরকম ভাবে বের হলে 1500 আরপিএম হবে। আর কি দেওয়া আছে, R2 পার ফেজ, এটা হচ্ছে 0.01 ওম, আর X2 পার ফেজ এটা হলো 0.1 ওম। দিয়ে এখানে প্রথমে যেটা বার করতে দিয়েছে স্টার্টিং টর্ক। একটু আগেই তোমরা স্টার্টিং টর্কের ডেরিভেশন করেছো, সেটা কি ছিল, 3/2 পাই এনএস, এনএস মানে হচ্ছে 1500/60 ইন্টু E2 স্কোয়ার। আচ্ছা E2 টা বার করবে, E2 টা কি করে বার করবে, E2 টা হচ্ছে E2/E1 সমান N2/N1, তাহলে E1 ইন্টু N2/N1। E1 টা বেরিয়েছে 230.9 আর N1/N2 টা 4 বলে দিয়েছে, তাহলে N2/N1 টা 1/4 হবে, এত ভোল্ট। এটা হবে 57.73 এরকমের একটা ভোল্টেজ। এটা একটু মিলিয়ে নেবে তুমি। তাহলে E2 টা এখানে বসিয়ে দাও, E2 স্কোয়ার আছে এখানে, তাহলে 57.73 স্কোয়ার ইন্টু R2, R2 টা কোনটা 0.01 ডিভাইডেড বাই R2 স্কোয়ার মানে 0.01 এর স্কোয়ার প্লাস X2 স্কোয়ার 0.1 এর স্কোয়ার, এত নিউটন মিটার। তার মানে জাস্ট টিএসটি যে ইকুয়েশনটা একটু আগে ডিরাইভ করলে ওই ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসিয়ে দিলেই তোমার স্টার্টিং টর্ক বেরিয়ে যাবে। এইটা মোটামুটি দাঁড়াবে 63.031 নিউটন মিটার। এই ভ্যালুগুলো একটু তোমরা ক্যালকুলেটরে চেক করে নেবে। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। এরপরে দেখো কি বার করতে দিয়েছে, স্লিপ অ্যাট হুইচ ম্যাক্সিমাম টর্ক উইল অকার। তো ম্যাক্সিমাম টর্ক কোন স্লিপে অকার করে সেটা তোমরা আগের দিন বার করেছো। সেটার ফর্মুলা কি ছিল, তোমরা কন্ডিশনটা কি পেয়েছি যে R2 = SX2, তাহলে ওখান থেকে S যেটা পেয়েছিলে তুমি R2/X2 সেটাই হচ্ছে ওই স্লিপ। এটাকে কিন্তু কোনোভাবেই ম্যাক্সিমাম স্লিপ বলা যায় না, সেটা আমি আগের দিনই তোমাদের বলেছিলাম। এটা হচ্ছে স্লিপ করেসপন্ডিং টু দা ম্যাক্সিমাম টর্ক। তাহলে এটাকে আমরা SM বলে লিখি। SM মানে হচ্ছে স্লিপ করেসপন্ডিং টু Tmax, এটা হচ্ছে R2/X2। তাহলে R2 হচ্ছে 0.01 আর এটা হলো 0.1, মানে মোটামুটি ধরো এটা 1/10, 1/10 কে আবার যদি 100% দিয়ে গুণ করো তুমি, মানে অ্যাকচুয়ালি এর ভ্যালুটা হচ্ছে 0.1, এটাকে তুমি পার্সেন্টেজে লিখলে আরো 10% মতো দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে স্লিপের ভ্যালু। আচ্ছা এরপরে তাহলে 2 নম্বরটা হয়ে গেল। 3 নম্বরটা বলেছে স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক। স্পিডটা কত হবে, স্পিড মানে NR, NR = NS * 1 - S। S টা কত, S টা SM, এই যে বলছে স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক। তাহলে ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে যে স্লিপটা পেয়েছো সেই ভ্যালুটা এখানে বসাতে হবে। তার মানে NS টা হচ্ছে 1500, 1 - 0.1 মানে 1500 কে তোমাকে 0.9 দিয়ে গুণ করতে হবে, মানে 1350 এরকম হবে, 1350 আরপিএম। তাহলে এই থার্ডটাও হয়ে গেল। এবার ফোর্থটা কি বলেছে দেখো, ম্যাক্সিমাম টর্ক Tmax। Tmax এর ইকুয়েশন জানো তোমরা, 3E2² / ωs * 1/2x2, এটা ছিল ফর্মুলা। তো এখানে 3E2² তো E2 বার করলে একটু আগে 57.73 তার স্কোয়ার, আর ωs টা কি 2 × 3.14 ইন্টু 1500/60, এইটা ইন্টু 1/2 ইন্টু X2 ভ্যালু হচ্ছে 0.1, এত নিউটন মিটার। এই ভ্যালুটা কত হবে দেখো, এই ভ্যালুটা আমার বেরিয়েছে 318.16, এত নিউটন মিটার। তাহলে ম্যাক্সিমাম টর্ক 4 নম্বর এটা হয়ে গেল। আচ্ছা ফুল লোড টর্ক বার করতে দিয়েছে, ফুল লোড স্লিপ ইজ 4%।
তাহলে ফুল লোড স্লিপটা যদি বলে দেওয়া থাকে তাহলে ফুল লোড টর্ক বার করাটা খুব সহজ। কি করে করবে? রানিং টর্কের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা লিখতে হবে তোমাদের। ফর্মুলাটা এরকম ছিল, টি ধরো টি ফুল লোড হচ্ছে 3/ωs ইন্টু এস ফুল লোড E2 স্কোয়ার R2 বাই R2 স্কোয়ার প্লাস এস ফুল লোড ইন্টু X2 তার হোল স্কোয়ার। এখানে সবই তো বলা আছে, 3/3.14 1500/60, উপরে কি গুণ হবে? স্লিপটা বলেছে 4%, মানে 0.04, ইন্টুটা হচ্ছে 57.73 তার হোল স্কোয়ার ইন্টু R2 মানে 0.01, আর নিচে কি হবে? 0.01 এর হোল স্কোয়ার, আর ফুল লোড স্লিপ হচ্ছে 0.04 ইন্টু X2 হচ্ছে 0.1 তার হোল স্কোয়ার। এই টোটাল মানে ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। এইটা যেটা হবে 219.52 নিউটন মিটার। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? এমন কিছু ব্যাপার না, জাস্ট ফর্মুলা বসালাম, অঙ্ক হয়ে গেল। এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষাতে আসে। সেই জন্য ইন্ডাকশন মোটরের অঙ্কতে ভয় পাওয়ার কিছু নেই। ফর্মুলাগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, এবং কোনটার কি মানে, কোথায় কোন স্লিপকে বসাবো আমি, এই জায়গাগুলো ধারণাগুলো স্বচ্ছ থাকতে হবে, তাহলেই তুমি অঙ্ক করতে পারবে। তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো জানাবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে মেল করতে পারো বা কমেন্ট বক্সে লিখতে পারো। এইভাবেই আমরা প্রত্যেক দিনই কিছু কিছু করে নিউমেরিক্যাল প্রবলেম আর তার সঙ্গে অ্যালাইড কিছু থিওরি আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ।